নমস্কার, স্বাগত আপনাদের সকলকে দূরদর্শনের পর্দায়। গান আসলে গাছের মতো, বুক যেখানে মাটি, সুরগুলো তার শিকড়, হৃদয় আসন পরিপাটি। এই জীবনের সব কিছু সেই শিকড় দিয়ে ছুঁলে গাছ ভরে যায় তারার মতো গানের ফুলে ফুলে। হ্যাঁ, আমাদের জীবনে প্রতিদিন গান আমাদের ছুঁয়ে থাকে, কিন্তু তবু একটি দিনকে আমরা বিশ্ব সঙ্গীত দিবস হিসাবে উদযাপন করি। সেই দিনটি হচ্ছে 21শে জুন। আর বিশ্ব সঙ্গীত দিবসের এই আয়োজনে আমাদের সঙ্গে আজকে আছেন রাজ্যের স্বনামধন্য সঙ্গীত শিল্পী এবং সঙ্গীতজ্ঞ শ্রী পদ্মমৌলীশ্বর আদিত্য মহাশয়। আপনাকে এই অনুষ্ঠানে স্বাগত জানাই এবং জানাই বিশ্ব সঙ্গীত দিবস উপলক্ষে শুভেচ্ছা। আমাদের সঙ্গে আজকে যিনি আছেন তার সঙ্গে আমরা কথা বলবো বিশ্ব সঙ্গীত দিবস সম্পর্কে, এবং যেহেতু শিল্পী আছেন উপরি পাওনা থাকবে কিছু টুকরো টুকরো গান। আচ্ছা, তাহলে আমরা আমাদের আলোচনার দিকে এগোই। আমরা প্রথমে আপনার কাছে যে বিষয়ে জানতে চাইবো বা একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে যে বিষয়টা জানানোর জন্য অনুরোধ করব, সেটা হচ্ছে প্রেক্ষাপট। যে কোনো জিনিস নিয়ে এগোতে গেলে তার ইতিহাস জানাটা প্রয়োজনীয়। তো এই যে বিশ্ব সঙ্গীত দিবস, তার যে উৎপত্তি বা তার যে বিবর্তন, সেই বিষয়ে আপনি যদি আমাদের কিছু বলেন প্রথমে। আসলে বিশ্ব সঙ্গীত দিবসের যেটা কনসেপ্ট, এটা আমাদের দেশীয় কনসেপ্ট নয়। হ্যাঁ, 1982 সালে 1982 ফ্রান্সে, ফ্রান্সে ওইখানকার যিনি কালচারাল মিনিস্টার ছিলেন তখন, জ্যাক ল্যাং, ওনার কনসেপ্ট ছিল। কনসেপ্টটা ওনার নয়, উনি সেটাকে মানে অ্যাকসেন্চুয়েট করেছিলেন। একজন কম্পোজার ওনাকে হেল্প করেছিল, এবং তাদের যেটা মটো ছিল সেটা হলো মিউজিক ফর অল, বা মিউজিকের যেটা সবার জন্য সঙ্গীত, এবং যে মিউজিকের যে আপনার অ্যাক্সেসিবিলিটি সেটা সবার জন্য হবে। তা সেই চিন্তা ভাবনা থেকে 1982 সালে তারা সেটা মানে শুরু করেন। ফ্রেঞ্চ ভাষায় তারা সেটাকে বলতেন ফেতে দি লা মিউজিক। তো আস্তে আস্তে সেটা অন্যান্য দেশেও ছড়িয়ে পড়ে, কারণ ফ্রান্সকে তো আমরা আসলে একটা মানে শিল্প সংস্কৃতির দেশ হিসেবে জানি। এই পৃথিবীর খুব মানে প্রাচীনতম যে সভ্যতাগুলোর মধ্যে শিল্প সংস্কৃতির যে আকর যেই দেশে রয়েছে তার মধ্যে একটা অন্যতম দেশ ছিল ফ্রান্স। কিন্তু খুব তাড়াতাড়ি সেটা বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে, এবং 70টার মতো দেশে এখন ওয়ার্ল্ড মিউজিক ডে সেলিব্রেটেড হয়। 21শে লিস্টে কি আমাদের ভারতবর্ষ আছে? হ্যাঁ, আমাদের দেশও আছে। আর 21শে জুনটাকে তারা সিলেক্ট করেছিলেন, মানে তার যে কারণটা সেটাও খুব সুন্দর। 21শে জুনটা হচ্ছে সলিস্টিস, মানে ওই দিন মানে নর্দার্ন হেমিসফিয়ারে সব থেকে মানে বড় দিন হয়, রাতটা ছোট হয়, যেন সারা দিন ব্যাপী তারা সেটা ওই মিউজিকের উদযাপন ওই দিন তারা করতে পারেন। তাই 21শে জুনকে তারা সিলেক্ট করেছিলেন। এবং তার মধ্যে একটা বিশেষত্ব হচ্ছে যে মিউজিকটা কোনো হলের ভেতরে বা কোনো থিয়েটারে, ধরুন বদ্ধ জায়গায়, হ্যাঁ, কোনো বদ্ধ জায়গায় হবে না। আর বদ্ধ জায়গায় হলে সবার জন্য অ্যাক্সেসিবিলিটিও হয় না। সমাজের সকল স্তরের মানুষ গিয়ে কোনো একটা অডিটোরিয়ামে টিকিট কেটে মিউজিক শুনতে পারবে, সেটা সম্ভব নয়। সবার পক্ষে যাওয়ার হয়তো বা স্কোপও হবে না। তাহলে মিউজিক তাদের কাছে চলে যাবে। সে হিসাবে কোনো পার্কে বা কোনো একটা ওপেন স্পেসে, রাস্তাতে, ব্যান্ড ফর্মে হাজার হাজার মানুষ যেখানে ভিড় করে আছেন, সেটা আগে যে হয়নি তা নয়, কিন্তু এটাকে একটা অর্গানাইজড ওয়েতে একটা ডে বলে মানে সেলিব্রেট করার, ওটা ছিল ফ্রেঞ্চ কনসেপ্ট। তারপর বিভিন্ন দেশে বিভিন্ন রকম করে মানে উদযাপিত হচ্ছে। এখন তো 2025 চলে এসছে, 82 সাল থেকে শুরু হয়েছে, চলছে। তো এই যে ভাবনাটা নিয়ে সঙ্গীত দিবস উদযাপন শুরু হয়েছিল, ভারতবর্ষের ক্ষেত্রে কি আপনি সমানভাবে প্রাসঙ্গিক মনে করেন সেই উদযাপন, বা আমরা কি সেই লক্ষ্যটাকে ধরে এগোতে পারছি? আসলে ওয়ার্ল্ড মিউজিক ডের যে কনসেপ্টটা, সেটা আমি একজন মিউজিশিয়ান হিসেবে মানে বলতে পারি আমাদের কাছেও খুব পরিষ্কার ছিল না। মানে ছোটবেলায় খুব যে পরিষ্কার ছিল তা নয়, কিন্তু ইদানিং বিগত কিছু বছর ধরে দেখছি, বিগত কিছু বছর বললে আমি মিনিমাম কিন্তু 10 বছর বলবো,
10 বছর ধরে দেখছি যে ওয়ার্ল্ড মিউজিক ডের যে সেলিব্রেশন সেটা অনেক বাড়ছে। তার একটা কারণ হচ্ছে কিন্তু মূলত ওয়ার্ল্ড মিউজিক ডেতে কিন্তু ব্যান্ড মিউজিকগুলো বেশি পারফর্ম করে মানুষের সঙ্গে, এবং সোলো ফর্মের যে মিউজিকগুলো খুব হয় তা নয়। অনেকগুলো ভায়োলিন একসঙ্গে বাজছে, অনেকগুলো গিটার একসঙ্গে বাজছে, অনেকগুলো যন্ত্র নিয়ে সঙ্গে কণ্ঠ নিয়ে সঙ্গীত হচ্ছে বা মিউজিকে সেলিব্রেট করা হচ্ছে। আসলে সবাই মিলে সঙ্গীতকে উদযাপনই বোধ হয় বিশ্ব সঙ্গীত দিবসের একটি মূল লক্ষ্যের মধ্যে অন্যতম। তো আমরা এবার একটু সুরে সুরে থাকি। আচ্ছা, আমি আমার পছন্দের গান করি, আমার যেগুলো মনে পড়ছে এখন। दिल में एक लहर सी उठी है अभी, दिल में एक लहर सी उठी है अभी, दिल में एक लहर सी उठी है अभी, कोई ताज़ा हवा चली है अभी, दिल में एक लहर सी उठी है अभी, शोर बरपा है खानाए दिल में, शोर बरपा है खानाए दिल में, कोई दीवार सी गिरी है अभी, कोई दीवार सी गिरी है अभी, कोई ताज़ा हवा चली है अभी, दिल में एक लहर सी उठी है अभी, আমার একটা পছন্দের সত্যি আসলে আপনি গাইলেন এমন ভাবে মনে হলো যেন তরতাজা হাওয়া বয়ে গেল। বিশ্ব সঙ্গীত দিবসে একক গান হোক কি সমবেত, গানটাই তো মূল। তো মিউজিক শুধু গান বলবো না, মিউজিক মানে গানের সঙ্গে কণ্ঠসঙ্গীতের সঙ্গে যে সমস্ত আনুষঙ্গিক বিষয়গুলো আছে, যন্ত্রানুষঙ্গ সবকিছু। তো ভারতবর্ষের সঙ্গীত বিশ্বের যে মানচিত্র, সেখানে তো প্রাচীনকাল থেকেই তার একটা জায়গা নির্দিষ্ট করতে পেরেছিল। বর্তমান সময়ে দাঁড়িয়ে আপনার কি মনে হয় সেই জায়গাটা কি অক্ষুণ্ণ আছে বা আমরা ঠিক কোথায় আছি? আসলে আমাদের ভারতীয় সংস্কৃতি বা শিক্ষা অনেক পুরনো, সেটা আমরা জানি যে বিভিন্ন দেশে যখন মানুষ মানে তখনও সভ্যতার আলো দেখেনি, তখন আমাদের ভারতীয় সভ্যতা ছিল, তো স্বাভাবিক সভ্যতা আর সংস্কৃতি একসঙ্গেই তো চলে। তাই হাজার হাজার বছরের পুরনো মুনি ঋষিদের সাধনার ফসল হচ্ছে ভারতীয় সঙ্গীত। আর ভারতীয় সঙ্গীত সেই মানে আপনার প্রবহমান কাল থেকে চলছে, এখনও চলছে। তার অ্যাকসেপ্টেন্স সমগ্র পৃথিবীতে আগেও ছিল, এখনও রয়েছে। এবং আমি যদি বলি যে ভারতের সঙ্গীতকে বিশ্বের মানে দরবারে পৌঁছে দেওয়ার প্রচুর যারা মানুষ ছিলেন তারা সেরকমভাবে পৌঁছে দিয়েছেন। পণ্ডিত রবিশঙ্কর বা উস্তাদ জাকির হোসেন এরকম সব মানে স্টলওয়ার্ড আর্টিস্টদের নাম আমরা জানি। তারা যেই পথটা তৈরি করে গেছেন সেটা এখনও আছে। এখনও যারা ভালো মিউজিশিয়ান তারা বিদেশে যাচ্ছেন, আমাদের মিউজিককে মানে নিয়ে যাচ্ছেন। এবং এখন তো কালচারাল এক্সচেঞ্জটা অনেকটাই অনেক বেড়েছে। কালচারাল এক্সচেঞ্জ থেকে একটা কথা মনে হলো যে এই যে মিউজিক ডে একটা উদ্দেশ্য তো ছিল মিউজিক এক্সচেঞ্জ। সমগ্র বিশ্বব্যাপী বিভিন্ন সংস্কৃতির মানুষের মধ্যে যে সমস্ত গানগুলো আছে বা সঙ্গীতগুলো আছে সবগুলোর সংমিশ্রণ বা সমন্বয়, সেটাও কি সফলভাবে হচ্ছে এখন? নিশ্চয়ই হচ্ছে। আসলে দেখুন আমাদের ভারতবর্ষের মানে বিষয় হচ্ছে এত বিশাল একটা দেশ,
এটা তো নিজেই একটা মহাদেশ, তো তো তার মধ্যেই তো কত ধরনের মিউজিক আছে। আমি আমার ছোটোবেলার এক্সপিরিয়েন্স মানে বলতে পারি, আমরা যখন বিভিন্ন ওয়ার্কশপ করতে মানে শেখার জন্য বিভিন্ন জায়গায় যেতাম, ইউনিটি ইন ডাইভার্সিটি কনসেপ্টে বিভিন্ন ওয়ার্কশপ হতো ভারতবর্ষের বিভিন্ন জায়গায়। আমরা স্কলারশিপ পেতাম গানের জন্য, তখন যেতাম। তো তখন তো এরকম অনেক যন্ত্র দেখেছি যা হয়তো সেই ছোটোবেলায় আমার পক্ষে আমি এখানে কাউকে বাজাতে দেখিনি। হয়তো দেখলাম একজন জল তরঙ্গ প্লেয়ার মানে বাজাচ্ছেন, জল ঢেলে ঢেলে উনি সি থেকে মানে সি শার্পে নিয়ে যাচ্ছেন, ডিতে নিয়ে যাচ্ছেন, কত ধরনের সাধারণ জিনিস দিয়ে তৈরি। হ্যাঁ, এবং কত ধরনের স্ট্রিং ইনস্ট্রুমেন্ট দেখেছি, কত ধরনের গান শুনেছি। আমার এখনো মনে পড়ে। আপনি কালচারাল এক্সচেঞ্জ মানে বিদেশের সঙ্গে তো সেটা হচ্ছে অন্য কথা, আমাদের একটা রাজ্যের সঙ্গে আরেকটা রাজ্যের কালচারাল এক্সচেঞ্জ তো সেটা অত্যন্ত প্রয়োজনীয়, মানে সাংঘাতিক প্রয়োজনীয়। আমি ওখানে আমার এখনো মনে আছে রাজস্থানের যেটা মানে মিউজিক হয়, ওদের যেটা ওদের এই ব্যান্ড যেটা ওরা ওদের গান করে, আমি ওদের সঙ্গে গিয়েছিলাম। হ্যাঁ, কোনো একটা গান করেছিলাম, ওরা পছন্দ করেছিল, ওদের সঙ্গে টাই আপ করে একটা অনুষ্ঠান হয়েছিল, গান হয়েছিল। আমরা যেমন কর্ণাটকে ক্লাসিক্যাল মিউজিক শিখেছিলাম, কর্ণাটকের তারা আবার নর্থ ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক শিখেছে। নর্থ ইস্টে বিভিন্ন ধরনের ব্যান্ড মিউজিক খুব পপুলার। নর্থ ইস্টে কিন্তু ওয়েস্টার্ন মিউজিকের একটা বিশাল প্রভাব রয়েছে, এবং সেটা অনেকটাই কিন্তু আমরা এতটা জানিও না। নর্থ ইস্টে কিন্তু বড় বড় ফেস্টিভ্যালস হয়, বড় বড় ব্যান্ডগুলো আছে যারা এই পৃথিবীর বিভিন্ন জায়গাতে পারফর্ম করে। আপনি শিলংয়ে যান, নাগাল্যান্ডে হচ্ছে হর্নবিল ফেস্টিভ্যাল হয়, জিরো ফেস্টিভ্যাল হয় অরুণাচলে। তখন কিন্তু সমগ্র পৃথিবী থেকে বিভিন্ন যে বিখ্যাত ব্যান্ডসগুলো, আমি ব্যক্তিগতভাবে সেরকম ব্যান্ড মিউজিকের সঙ্গে পরিচিত নই, একটু আধটু তো মানে শুনি, সেগুলো কিন্তু আসে। তাহলে একটাই ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ধরনের মিউজিক আছে। আমাদের ফোক মিউজিক আপনি ধরুন, ফোক মিউজিকে এক্সচেঞ্জ আজকাল যেটা হচ্ছে সাংঘাতিক বেশি, এটা আজকাল বলবো না, সেই ট্রেন্ড মানে দীর্ঘদিন ধরে চলছে। এই কালচারাল এক্সচেঞ্জের মধ্যে যেটা একটা খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, সেটা হচ্ছে ফিউশন। দুটো মিউজিকের একসঙ্গে করে একটা কিছু নতুন প্রডিউস করা, সেগুলো সাংঘাতিক পরিমাণে হচ্ছে, সমগ্র পৃথিবীব্যাপী তো কাজ হচ্ছে এগুলো নিয়ে। এবং ভারতীয় সঙ্গীতের জায়গা সেখানে সাংঘাতিকভাবে সম্মান সঙ্গে ফিউশন বা সংমিশ্রণ বা মানুষের সঙ্গীত, লোকসঙ্গীতের কি এক দুই লাইন শুনবো? আচ্ছা, আমি একটা মানে নজরুলগীতি গাইছি, যেটা ফোক সুরে, ভাটিয়ালি সুরে, আমার খুব মানে প্রিয় গান বলে আমি গাইছি। পদ্মার ঢেউ রে পদ্মার ঢেউ রে, মোর শূন্য হৃদয় পদ্ম নিয়ে যা রে, পদ্মার ঢেউ রে। এই পদ্মে ছিল রে যার রাঙা পা, এই পদ্মে ছিল রে যার রাঙা পা, আমি হারাইছি তারে, আমি হারাইছি তারে, পদ্মার ঢেউ রে, মোর শূন্য হৃদয় পদ্ম নিয়ে যা রে, পদ্মার ঢেউ রে। আমাদের ভাটিয়ালি সুর। আসলে সঙ্গীত কথাটার মধ্যে দেখুন অদ্ভুতভাবে একটা জিনিস, শব্দ লুকিয়ে আছে, সঙ্গী, আমাদের প্রতিদিনের সঙ্গীত। তো আপনি বললেন যে আপনার অভিজ্ঞতার কথা বললেন, এবং আমরাও জানি যে আপনি রাজ্যে এবং আন্তর্জাতিক স্তরে এবং দেশীয় স্তরে বিভিন্ন অনুষ্ঠান করেছেন। আপনার এই দীর্ঘ অভিজ্ঞতা থেকে আপনার কি মনে হয় যে এই যে সঙ্গীতের প্রসারের যে পরিকল্পনা বা সম্ভাবনা, সেক্ষেত্রে শাস্ত্রীয় সঙ্গীতের চর্চা কতটা জরুরি? দেখুন, আসলে শাস্ত্রীয় সঙ্গীত হচ্ছে একটা সিস্টেমেটিক মিউজিক। আমি শাস্ত্রীয় সঙ্গীতের ছাত্র হলেও আমি কিন্তু সেরকম কোনো ভিউ রাখি না যে সঙ্গীত করতে গেলেই শাস্ত্রীয় সঙ্গীতের ছাত্র হতে হয়। হ্যাঁ, আচ্ছা। সঙ্গীত করতে গেলে প্রথমত সঙ্গীতকে ভালোবাসতে হয়, এবং সঙ্গীত হচ্ছে আমাদের মানে মনের এক্সপ্রেশন। এরকম প্রচুর মানুষ আছেন যারা শাস্ত্রীয় সঙ্গীতের চর্চা করেননি, শেখেননি, কিন্তু সমগ্র পৃথিবীতে তারা বিখ্যাত। তাদের
মানে নিজেদের ক্রিয়েশনের জন্য। এখন শাস্ত্রীয় সঙ্গীত হচ্ছে আপনার খুব এই হচ্ছে সিস্টেম, এই সিস্টেমই আপনাকে গাইতে হবে। মানে এতে কি কণ্ঠ চর্চাটা প্রাধান্য পায়, যাতে করে আমরা অন্য যে কোনো গানগুলোকে নিজেদের মধ্যে গানের দিক থেকে যদি আমি বলি, আমি শুধু গানের কথা বলি না, গানের দিক থেকে হয় মানে বিভিন্ন যন্ত্রে হয়। শাস্ত্রীয় সঙ্গীত কোথাও একটা পেরিফেরির মধ্যে কিন্তু মানে বাধা। আমি যে অ্যাক্সেসিবিলিটির মানে কথা বলছিলাম, শাস্ত্রীয় সঙ্গীতের অ্যাক্সেসিবিলিটিটা অ্যাকচুয়ালি সবার জন্য নয়। তাহলে আপনি যদি ওয়ার্ল্ড মিউজিক ডে এর কথা বলেন, যে ওয়ার্ল্ড মিউজিক ডে এর যেটা কনসেপ্ট, তার সঙ্গে শাস্ত্রীয় সঙ্গীতকে আমি কোথায় দেখি, শাস্ত্রীয় সঙ্গীতটা কখনোই সবার জন্য অ্যাক্সেসিবল হবে না। কারণ আপনার একটা জিনিস বোঝার জন্যই আগে আপনাকে শিখতে হচ্ছে। আপনি একটা মানুষ যিনি হয়তো একটা হলে গেলেন, ওখানে একজন বিখ্যাত সেতার শিল্পী সেতার বাজাচ্ছেন, উনি হয়তো বেহাগ বাজাচ্ছেন বা মানে ধরুন ভীম পলাস্টে বাজাচ্ছেন, কোনো রাগ বাজাচ্ছেন, সেটা বোঝার জন্য আমার ওই রকম আমার শিক্ষিত হতে হবে বা বোদ্ধ হওয়াটা প্রয়োজন। বোদ্ধা নয়, অ্যাট লিস্ট একটা বেসিক নলেজ থাকা দরকার। কিন্তু ওই অ্যাসপেক্টটাকে যদি আমি সরিয়ে দিই, মিউজিকের কিন্তু নিজের একটা ভাষা আছে, যে বিষয়টা নিয়ে আমি বলতে পারি। মিউজিক ইটসেলফ ইজ আ মানে ল্যাঙ্গুয়েজ। সেটা বাংলা দিয়ে বলতে হয় না, মানে সেটা সংস্কৃত দিয়ে বলতে হয় না, সেটা অন্য কোনো ভাষা দিয়ে বলতে হয় না। যখন আমরা বলি যে বিমূর্ত সঙ্গীত আর মূর্ত সঙ্গীত, মিউজিকের যে সাউন্ড, সেতারে কী রাগ বাজছে আপনি যদি সেটা নাও বোঝেন, আপনি সকালবেলা একটা খুব ভালো একটা ফ্লুট বাজছে, কোনো একটা সরোদ বাজছে, কোনো একটা সেতার বাজছে, আপনার জন্য সেটা সুদিং হবে, আপনার কিন্তু শুনতে ভালো লাগবে। তাহলে মিউজিক আপনার সঙ্গে কমিউনিকেট করতে পারছে কিন্তু। তাহলে শাস্ত্রীয় সঙ্গীত সবার মধ্যে, আমরা প্রথমেই শাস্ত্রীয় সঙ্গীত মানে একটা ভয়ঙ্কর কিছু, খুব কঠিন বিষয়, আবার তার সঙ্গে আমরা একটা মানে ক্লাসিক্যাল মিউজিক বলে এটাকে জুড়ে দিই, এটাকে একটু ভারী করে দিই। সেটাকে যদি একটু লাইট ওয়েতে আমরা চিন্তা করি, যে এই মিউজিকটার কিছু এফেক্টস আছে আমাদের শরীরের উপরে, আমাদের মনের উপরে। আজকাল তো বিভিন্ন জায়গায় আপনার মিউজিক থেরাপি নিয়ে প্রচুর কাজ হচ্ছে, আমাদের দেশে হচ্ছে, বিদেশে হচ্ছে। আমি আমার একজন ডাক্তার বন্ধুকে জানি যে মিউজিক থেরাপি নিয়ে পড়াশোনা করছে আলাদা করে, ওর প্ল্যানিং আছে যে এটা নিয়েও যদি মানে কখনো ক্লিনিক করা যায়। ও বেসিক্যালি ডাক্তার, আবার গান বাজনাও শিখেছে, আমার একজন কলকাতার বন্ধু। তো ও যখন মানে পড়তে যায় এটা নিয়ে, ও আমায় বললো যে এত মানে স্কোপ রয়েছে, আমি ওর কাছে শুনেছি, এই বিষয়টা নিয়ে তো আর আমি জানি না। তাহলে মিউজিক কে আলাদা কোনো একটা ইনস্টিটিউশনালাইজড কঠিন বিষয় হিসেবে না দেখে যদি আমরা সবাই মনে করি যে তার থেকে আমার কিছু নেয়ার আছে, আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে, সেটা হলো আমাদের যেটা মানে যা হতে হবে তা হলো সব রকম মিউজিক শোনার মানসিকতা। কানটাকে আগে তৈরি করতে হবে। আমি ক্লাসিক্যাল মিউজিক করি বলে আমি অন্য মিউজিক শুনবো না, বা যারা ফিল্ম মিউজিক শোনে বা অন্য ধরনের মিউজিক শোনে, হার্ড রক শোনে, তারাও তো আপনার ক্লাসিক্যাল মিউজিক শুনতে পারে। তাহলে সেরকম ভাবে এটাকে ছড়িয়ে দিতে হবে, সব রকম মিউজিক শোনার মতো কান, মানসিকতা এবং ফ্লেক্সিবিলিটি থাকতে হবে। বাহ, এটা বেশ ভালো ইনফরমেশন। তাহলে যারা গান বাজনা আমরা শুনতে চাই বা শিখতে চাই বা করতে চাই, তাদের জন্য একটা বলা যায় উন্মুক্ত দ্বারের সম্ভাবনা দেখা গেল ওনার বক্তব্য থেকে, যে ক্লাসিক্যাল মিউজিক নিয়ে খুব চর্চা যদি কেউ না করতে চান, যদি করতে চান বেশ ভালো, যদি নাও করতে চান তাহলেও আপনার জন্য গান বাজনার দরজা খোলা। নিশ্চয়ই। আচ্ছা, এবার তাহলে আসি একটু আমাদের রাজ্যের দিকে। আমাদের রাজ্যেও কিন্তু প্রচুর চর্চা হচ্ছে গান বাজনার, অনেক শিল্পীরাও আছেন দেশে বিদেশে, রাজ্যের নাম দেশের নাম উজ্জ্বল করছেন। সেই সাথে ছোট ছোট বাচ্চারাও কিন্তু আজকাল সেদিকে আগ্রহী হচ্ছে। তো আপনি আপনার যে সময়ে গান বাজনা শিখেছেন, আমি ছোটবেলার কথা বলছি, আর এখনকার বাচ্চাদের যে গান বাজনা শেখার ধরন, সেটা কি আপনি মনে করেন যে একই রকমের আছে বা কিছুটা পরিবর্তন হয়েছে? আসলে গান বাজনার কোনো পরিবর্তন হয়নি, কারণ সেটা তো চিরন্তন। ধরনটা পরিবর্তন হয়েছে, মানে আমূল হয়েছে। আচ্ছা, কি রকম? মূল কারণ হচ্ছে এখন তো আমাদের কাছে এখন তো এআই এর যুগ না, এক্সেস সব কিছু জিনিসের খুব বেশি। আপনি আপনার ছোটবেলাটা কল্পনা করুন বা আমি করি, যে আমাদের একটা অডিও ক্যাসেট কিনে আনলে যদি 100 টাকা বা 120 টাকা বা 150 টাকা হতো, এই সাইডে 4টে গান, ওই সাইডে মানে 4টে গান, তো 150 টাকা উসুল করার জন্য হয়তো গানগুলো এতবার আমরা শুনতাম, ফিতেগুলোর রঙও চলে যেত, অনেক রং চলে যেত। গান শুনতো লোকে খুব বেশি, প্রচুর গান শুনতো। আপনার 8টা গানের মূল্য ছিল তখন। আমরা যেমন ক্লাসিক্যাল মিউজিক শুনতাম, একটা ক্যাসেটে একটাই রাগ,
আচ্ছা। বা বা কখনো একটা ক্যাসেটে আপনার দুটো রাগ, তাহলে এত বেশি শুনতাম যে, কারণ যেহেতু এনেছি মানে পছন্দের শিল্পীর গান। এখন কিন্তু আপনার হাতের কাছে প্রচুর মিউজিক, শোনাটা কোথাও কমে গেছে, শোনাটা কোথাও কমে গেছে। সেজন্য বলবো একটা কিছু ধৈর্য ধরে শোনার মতো কিন্তু মানসিকতাটা আমরা অনেক অপশন থাকায় হারিয়ে ফেলছি, আর আমাদের অ্যাটেনশনও অনেকটা কমে গেছে যে একটা গান 2 মিনিট শুনবো, শুনতে শুনতে আরেকটা গান চলে আসছে। তো কিন্তু আমরা এখন একটু মন দিয়ে শুনতে চাইছি আপনার আরেকটা গান। আচ্ছা ঠিক আছে, আমি একটা হিন্দি সিনেমার গান গাই, আমার প্রিয় গান, আমি 2 লাইন গাই। मेरी सांसों में बसा है तेरा ही एक नाम, तेरी याद हम सफर सुबह शाम, तेरी याद हम सफर सुबह शाम, तू मेरे दिन में रातों में खामोशी में बातों में, तू मेरे दिन में रातों में खामोशी में बातों में, बादल के हाथों में भेजूं तुझको ये पैगाम, तेरी याद हम सफर सुबह शाम, तेरी याद हम सफर सुबह शाम, आँखों में तस्वीर है जैसे तू मेरी तकदीर है जैसे, इस दिल से उस दिल तक आती धड़कन की जंजीर है जैसे, ख्वाबों ख्वाबों तू मिले न जाने क्या है सिलसिले, पलकों पर ये प्यार के न जाने कितने गुल खिले, तेरे ख्वाब सजाते रहना अब है मेरा काम, तेरी याद हम सफर सुबह शाम, तेरी याद हम सफर सुबह शाम। বাহ, সঙ্গীত দিবসের উদ্দেশ্যে বা সঙ্গীত দিবস নিয়ে আলোচনায় আমরা আছি, আর আমরা যেহেতু ত্রিপুরা রাজ্যে বসে এই অনুষ্ঠানটায় আছি, তাই একটু আপনার ভাবনা জানতে ইচ্ছে করছে যে ত্রিপুরা রাজ্যের সঙ্গীতের মানে সম্ভাবনাটা কীরকম আপনি দেখতে পান, ভারতীয় সঙ্গীতে হোক বা তারও বিস্তৃত পরিসরে হোক। দেখুন, আমাদের এখানে সেরকম মানে অর্গানাইজার্স, মানে বিগ ব্র্যান্ড অর্গানাইজার্স এখনও নেই, ঠিক আছে, যেটা কোনো একটা বড় শহরে আছে, পুনেতে আছে বা কলকাতায় আছে। তাহলে এখানে শুধু গান বাজনা করে, ওই দুটো শহরে সম্ভবত এই বিশ্ব সঙ্গীত দিবসটা পুনেতে এখনো উদযাপন হচ্ছে, সবখানেই হয়। পুনেতে আপনি যেহেতু মানে পুনের কথাটা এলো, হার্ড রক ক্যাফে বলে একটা অনুষ্ঠান ওরা হয়, ওখানে পল ম্যাকার্টনি থেকে শুরু করে মানে পৃথিবীর সব মানে বিখ্যাত আর্টিস্টরা, আপনার বিশ্ব সঙ্গীত দিবসের সব থেকে বড় অনুষ্ঠান ওখানে হয়, সেটা বলতে পারেন। তো আমি যেটা বলছিলাম যে বড় সিটিসগুলোতে যতটা মানে অপরচুনিটি আছে, নর্থ ইস্টের ছোট শহরে বা সিটিতে সেটা তো অনেকটা কম। কিন্তু আজকাল কিন্তু অনুষ্ঠানের অপরচুনিটি বা গান বাজনার অপরচুনিটিটা শুধু স্টেজের মধ্যে সীমাবদ্ধ নেই, কারণ এখন ডিজিটাল মিডিয়া চলে এসছে। এখন আপনি আপনার ঘরে বসে গানটা করে সমগ্র পৃথিবীকে শোনাতে পারছেন। তো সেই হিসাবে তো ত্রিপুরাও আপনার পিছিয়ে নেই, কিন্তু তবুও এটাকে একটা সেটেল প্রফেশন হিসেবে, এখনও যে গান বাজনাই শুধু প্রফেশন হতে পারে সেই বিষয়টা এখনও এখানে অর্থনৈতিকভাবে তো কিছুটা পিছিয়ে রয়েছে। নিশ্চয়ই সেটা আগামী দিনে আরেকটু হবে। দেখুন, শুধু আমি ত্রিপুরা বলবো না, সমগ্র ভারতবর্ষেই শুধু গান বাজনাকে প্রফেশন করা সেটা সবসময় কঠিন, কিন্তু তারপরেও যারা আপনার মিউজিককে প্রফেশন করতে চান তারা কিন্তু করেন, তার জন্য তো একটু রিস্ক মানে নিতে হবে। তার সঙ্গে আরেকটা কথা বলবো, মিউজিক যারাই করেন, আমি শুধু আমার ত্রিপুরার বা আমার শহরের মানে মানে যারা আছেন ওদেরকে নিয়ে বলছি, মিউজিকটা করলে সিরিয়াসলি করা উচিত। সানডে করে গানের স্কুলে যাব, আবৃত্তির স্কুলে যাব বা ছবি আঁকার স্কুলে যাব, এটাকে অঙ্ক, ফিজিক্স, ইংরেজি, বাংলা বা সোশ্যাল স্টাডিজ আর 4-5টা সাবজেক্টের মতো
গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট হিসাবে দেখলে আপনি এটা নিয়ে কিছু করতে পারবেন। মানে ভালোবাসলে সম্পূর্ণ ভালোবাসতে হবে, সেখানে কার্পণ্য করা সেখানে হাফ হার্টেড কিছু আমি করি, হবির মতো করলে হবির মতোই হবে। আর হবির মতো না করলে, এটাকে সাবজেক্ট ভেবে করলে এর থেকে তো নিশ্চয়ই যদি আপনার ট্যালেন্ট থাকে একটা কিছু তো হতেই পারে। তো সেই জিনিসটা আমাদের শহরে আরেকটু প্রয়োজন বলে আমি মনে করি। তাই যে পরিমাণ ছেলেমেয়েরা গান বাজনা শেখেন বা এই লাইনে আসার চেষ্টা করেন, ততটা কিন্তু পার্সেন্টেজ করলে সাস্টেন করতে পারেন না, একটা সময় পর কিন্তু ছেড়ে দেন। তাই বলবো যে মিউজিকটাকে জীবনের একটা অপরিহার্য জিনিস বলে যদি আমরা করি, এটা কোনো পার্ট নয় এমনিতেই করলাম এরকম নয়, তাহলে তার থেকে কিন্তু কিছু মানে পাওয়া যেতেই পারে। বাহ, আসলে আলোচনায় না আমরা সমৃদ্ধ হই। এই সমস্ত দিবসগুলি উদযাপন আমরা যেমন গান বাজনাকে ছড়িয়ে দেওয়ার জন্য শুরু হয়েছিল, ঠিক একইভাবে এই দিনগুলো সম্পর্কে জানা বা বিভিন্ন প্রাসঙ্গিক বিষয়বস্তু সম্পর্কে আমাদের জানা এবং আলোচনাটা অত্যন্ত প্রয়োজন। সেই সাথে প্রয়োজন কিছু গান। এবার একটু গজল যদি শোনান। গজল, আমি গজল দিয়ে শুরু করেছিলাম। আরেকটা শুনি। গুলাম আলীর যে মানে গজল গেয়েছিলাম। বা আপনি কোনো ডিভোশনাল না গজল গাইছি বা শ্যামা সঙ্গীতও শোনাতে পারেন। গজলই গাইছি। ঠিক আছে, চলুন। আর আমার আরেকজন খুব প্রিয় শিল্পী ওস্তাদ মেহেদি হাসান খান সাহেব, যাকে আমরা শহনশাহে গজল বলি, তার গানের দু লাইন গাই। अब के हम बिछड़े तो शायद कभी ख्वाबों में मिले, अब के हम बिछड़े तो शायद कभी ख्वाबों में मिले, जिस तरह सूखे हुए, जिस तरह सूखे हुए फूल किताबों में मिले, अब के हम बिछड़े तो शायद कभी ख्वाबों में मिले, अब के हम बिछड़े। বাহ, খুব সুন্দর। আপনি এই যে বিশ্ব সঙ্গীত দিবসের আমাদের যে বা আপনার যে ভাবনা আপনি আমাদের সামনে রাখলেন, আপনি কতটা আশাবাদী যে আমরাও ভবিষ্যতে যে উদ্দেশ্য নিয়ে শুরু হয়েছিল সেখানে পৌঁছতে পারবো? আমরা বলতে কি আপনি মানে আমাদের দেশের কথা বলছেন নাকি? হ্যাঁ, দেশের কথা। দেখুন, প্রথম কথা, আমি মানে উস্তাদ বড়ে গোলাম আলী খান সাহেবের একটা বিখ্যাত কথা বলছি অনেক বছর আগে, যাকে আমরা আমাদের ইন্ডিয়ান মিউজিকের মানে গডফাদার মনে করি। মানে লতাজিও ওনার কাছে গান শিখেছেন। উস্তাদ বড়ে গোলাম আলী খান সাহেব ওনার কোনো একটা ইন্টারভিউতে বলেছিলেন যে প্রতিটা ঘরে যদি একজন করে একজনও মানে কাউকে মিউজিক শেখানো হয়, তাহলে পৃথিবী থেকে হিংসা উঠে যাবে। কোথাও উনি বলেছিলেন। সেটা কিন্তু মানে বাতুলতা নয়। মিউজিকটাকে আদৌ, আমরা তো গান বাজনা করি, আদৌ যেটা মিউজিকের এসেন্স, মিউজিক দুটো মানুষকে কাছাকাছি আনে। মিউজিক মানুষের সঙ্গে মানুষের ইন্টারাকশন করে। আপনি কোনো একটা ইজিপ্টের মিউজিক শুনেও আপনার আপনি মুগ্ধ হতে পারেন। আপনি একটা স্পেনের গান শুনে আপনার ভারতীয় সুর থেকে 12টা সুর এর থেকে আপনি খুঁজে নিতে পারেন। কোনো একটা ফরাসি লোক এসে এখানে বসে সে তার শরৎ শুনে মুগ্ধ হতে পারে। আদৌ মিউজিকের যে এসেন্স, তার মূল এসেন্সটা হচ্ছে মানবতা। মানুষের যদি সম্পর্ক ভালো না হয়, মিউজিকটা আমি কেন করছি সেটা শুধু প্রফেশনাল কারণে মিউজিক হয় মানে হয় না। যেমন এখানেই যেমন আপনার মানে ওয়ার্ল্ড মিউজিক ডের কথা এসছে, 21শে জুন তারা শুরুই করেছিল যে মিউজিক ফর ফ্রি। এখানে একটা ছিল কনসেপ্ট, মিউজিক ফর ফ্রি অ্যান্ড মিউজিক মানে ইচ অ্যান্ড এভরি ইন্ডিভিজুয়াল শুড হ্যাভ দ্য অ্যাক্সেস টু মিউজিক। তাহলে মিউজিকটা সবার কাছে পৌঁছে দেওয়া, সেই পৌঁছে দেওয়ার জন্য খুব আর্টিস্ট হওয়ার প্রয়োজন নেই। সবাই আমরা মিউজিককে সেলিব্রেট করতে পারি, তাহলেই ওয়ার্ল্ড মিউজিক ডে আপনার সফল হবে। এখন সমগ্র পৃথিবীতেই কিন্তু একটা অশান্তি বিরাজ করছে,
তার তো যোগসূত্র মিউজিক হতেই পারে। বিভিন্ন দেশের মধ্যে কালচারাল এক্সচেঞ্জটা শুধু কালচারাল এক্সচেঞ্জ নয়, মিউজিক্যাল এক্সচেঞ্জও হতে পারে। সেটা মিউজিক্যাল এক্সচেঞ্জ হতে পারে, একটা মানুষ আরেকটা মানুষকে বুঝতে পারে, একটা দেশ আরেকটা দেশকে বুঝতে পারে। আমাদের মধ্যে হিংসা হানাহানি মিউজিকের মধ্যে দিয়ে কমতে পারে। বাহ, এটা অসাধারণ কথা বললেন। আমরা শেষের দিকে চলে এসেছি আজকের আলোচনার এবং সমগ্র অনুষ্ঠানের। তো শেষের দিকে আপনি যদি কোনো ভজন বা কোনো ডিভোশনাল সং যদি শোনান আমাদের দুকলি। ঠিক আছে, আমি তাহলে ভজন দিয়ে শেষ করছি। আমাদের সঙ্গীত, যেমন আমাদের ভারতীয় সঙ্গীত হচ্ছে গুরুমুখী। হ্যাঁ, আমরা আমাদের এখানে আমাদের স্পেশালিটি হচ্ছে যে আমরা গুরুর কাছে বসে গান শিখি এবং গুরুর কাছে কমপ্লিট সারেন্ডার করি। আমি সঙ্গীতের গুরু কেমন হবেন, মানে কেমন হওয়া উচিত, উনি গুরু, সেই বিষয়ে একটা ভজন আছে, সেটা আমি 2 লাইন গাইছি। साधो ऐसा ही गुरु भावे, साधो ऐसा ही गुरु भावे, साधो जो राग रंग का भर भर प्याला, राग रंग का भर भर प्याला, पीवे और पिलावे, साधो ऐसा ही गुरु भावे, साधो परमहंस गुरु अंश रूप जब हृदय बीच विराजे, परमहंस गुरु अंश रूप जब हृदय बीच विराजे, 7 सुरों की 7 सुरों की वाणी मेरी, ओंकार धुन बिखरावे, साधो ऐसा ही गुरु भावे, साधो। এই 7 সুরের যে ওঙ্কার ধুন, সেটা আমাদের জীবনের মন্ত্র হোক, আমি এই প্রার্থনা রাখলাম। আবিষ্ট হয়ে গেলাম আপনার সুরে। সুরে সুরে, গানে গানে আমরা সমগ্র বিশ্ববাসী জুড়ে থাকব, এই আশা রাখছি সঙ্গীত দিবসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।